হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে তাহলে আমাদের আলোচনা টপিক হচ্ছে পেঁয়াজের থিওরি। অলরেডি কিন্তু আমাদের পেঁয়াজের থিওরির উপরে ক্লাস চলছে। অলরেডি কিন্তু আমরা পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছি। ওকে, তাহলে পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু আলোচনা করা হয়ে গেছে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং কিন্তু টেলিগ্রামে আপলোড করা হয়েছে। তোমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু রিভিশন করো বারবার, ঠিক আছে? বারবার করে রিভিশন করো। আমি যে পয়েন্টের উপর ভিত্তি করে পড়াচ্ছি বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু ধৈর্য সহকারে পড়বে, বুঝবে, দেখবে পরীক্ষাতে এগুলোই থাকবে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে? এই ভরসাটুকু রাখো। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে পড়াই। তোমরা এই ভরসার উপরে ভিত্তি করে ভালো করে ক্লাসগুলো করো। আমার ক্লাসটা একটু লেন্দি হয়, কিন্তু অধৈর্য হইও না। একটু ধৈর্য করে পড়ো, দেখবে প্রত্যেকটা কনসেপ্ট থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে, ঠিক আছে? একটু কষ্ট করে রিভিশন করো প্রতিনিয়ত। দেখো, এর আগের দিন যে দুটো ক্লাস করেছি সেখানে কিন্তু আমরা পেঁয়াজের যে পার্সোনাল লাইফ সেই সম্পর্কে জানিনি, একটু আমরা জেনে নিব। পেঁয়াজের জন্ম করেছেন 9 আগস্ট 1896 সুইজারল্যান্ড। এইখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসে, ঠিক আছে? অর্থাৎ পেঁয়াজে কোথাকার মনোবিজ্ঞানী ছিলেন? তিনি ছিলেন সুইজ মনোবিজ্ঞানী। এটা ত্রিপুরা টেট, এই পরীক্ষার প্রশ্ন এসেছিল, ত্রিপুরা টেট পরীক্ষা প্রশ্নটা এসেছিল, ঠিক আছে? ত্রিপুরা টেট পরীক্ষা প্রশ্ন এসেছিল যে পিয়াজে কোথাকার মনোবিজ্ঞানী ছিলেন? তিনি ছিলেন সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী ছিলেন। এটা প্রশ্নটা পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? তিনি কবে মারা গেছেন, কবে মৃত্যুবরণ করেছেন, এগুলো পরীক্ষা প্রশ্ন আসে না। তিনি একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন। তাকে ফাদার অফ চাইল্ড সাইকোলজিও বলা হয়ে থাকে। তিনি সাধারণত কগনিটিভ ডেভেলপমেন্টের ওপরে মানে প্রাধান্য দিয়েছিলেন। তাহলে এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন হতে পারে যে শিশুর কগনিটিভ ডেভেলপমেন্টের ওপরে কোন মনোবিজ্ঞানী বিভিন্ন থিওরি প্রকাশ করেছেন? সেটা আনসার হবে কি? আমরা প্রত্যেকে জানি পেঁয়াজে। তাহলে পেঁয়াজের যে শিশুর মানে বৌদ্ধিক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টের উপরেই কিন্তু তিনি বিভিন্ন গবেষণা করেছেন। এবার পেঁয়াজের থিওরিতে কি বলা হয়েছে? পেঁয়াজের থিওরিতে বলা হয়েছে কনস্ট্রাকটিভিস্ট থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। আমরা যখন নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম পড়বো তখন জানতে পারবো এই কনস্ট্রাকটিভিজম হচ্ছে দুই রকম। একটা হচ্ছে কি সামাজিক নির্মিতিবাদ, আর একটা হচ্ছে ব্যক্তি নির্মিতিবাদ। তাহলে ব্যক্তি নির্মিতিবাদের প্রবক্তাকে, ব্যক্তি নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছেন পেঁয়াজে। আর সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছেন ভাইগটস্কি। এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। তাহলে পেঁয়াজের তথ্যকে কি বলা হয়? পেঁয়াজের তথ্যকে বলা হয় কনস্ট্রাকটিভিস্ট থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। কারণ তার মতে শিশুরা নিজেরাই জ্ঞান নির্মাণ করে। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, যে পেঁয়াজের মতে শিশুরা কিভাবে জ্ঞান অর্জন করে। পেঁয়াজের মতে শিশুরা জ্ঞান অর্জন করে কিসের মাধ্যমে? তারা নিজেরা নিজেদের জ্ঞান অর্জন করে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে। কিসের অভিজ্ঞতা? পূর্ব অভিজ্ঞতা। তাহলে মনে থাকবে পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে শিশুরা কিন্তু জ্ঞান অর্জন করে। তাই শিশুরা হচ্ছে কি যে মানে নলেজ মানে ডিসকভার করে, তারা সবসময় নলেজকে কনস্ট্রাক্ট করে, তৈরি করে। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। দেখো, এই কারণে পেঁয়াজেকে কি বলা হয়? পেঁয়াজেকে বলা হয় কি জেনেটিক এপিস্টেমোলজিস্ট বলা হয়। এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন হতে পারে। বা আমাদের কোন মনোবিজ্ঞানীকে জেনেটিক এপিস্টেমোলজিস্ট বলেছেন? তাহলে কি বলবো? জেনেটিক এপিস্টেমোলজিস্ট কাকে বলা হয়? পেঁয়াজেকে। পেঁয়াজেকে কি বলা হয়? জেনেটিক এপিস্টেমোলজিস্ট বলা হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট কথাটা আমরা উল্লেখ করছি, এই কগনিটিভ ডেভেলপমেন্ট বা আমাদের যে কগনিশন মানে চেতনা বা আমাদের যে জ্ঞান, ঠিক আছে? এই কগনিশনটা কি? কগনিশন হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, খুব ইম্পর্টেন্ট। এই কগনিশন কি? কগনিশন হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া বা একটা মেন্টাল প্রসেস। এটা একটা হচ্ছে মেন্টাল প্রসেস, ঠিক আছে? এটা একটা হচ্ছে মেন্টাল প্রসেস। তাহলে কগনিটিভ বা কগনিশনটা কি? কগনিশন হচ্ছে একটি মেন্টাল প্রসেস। এই কগনিশনের মধ্যে কি কি পড়ছে? পড়ছে তোমার সংবেদন মানে সেন্সেশন, তারপর পড়ছে পারসেপশন, ইমাজিনারি, কনসেপ্ট, প্রবলেম সলভিং, থিঙ্কিং, রিজনিং। এগুলো সবই কিন্তু তোমার কগনিশন বা কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। এগুলো কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, সিটেটে অনেকবার প্রশ্ন এসছে। নিচের কোনটি কগনিটিভ ডেভেলপমেন্টের মানে অন্তর্গত নয়, ঠিক আছে? নিচের কোনটি কগনিটিভ ডেভেলপমেন্টের অন্তর্গত নয় বলে অনেকবার সিটেটে প্রশ্ন এসেছে। তাই মনে রাখবো কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে সংবেদন, পারসেপশন, ইমাজিনারি, কনসেপ্ট, প্রবলেম সলভিং, থিঙ্কিং, রিজনিং, সব কিছু পড়ছে। কগনিটিভের ক্ষেত্রে কি বুদ্ধি প্রয়োজন, অর্থাৎ যে সমস্ত কাজে আমাদের বুদ্ধির প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো কগনিশন। এবার দেখো, পেঁয়াজের মূল ধারণা কি? শিশুরা সক্রিয়ভাবে শেখে। পেঁয়াজে বারবার বলছেন যে শিশুরা হচ্ছে অ্যাক্টিভ লার্নার। শিশুরা কি? শিশুরা হচ্ছে অ্যাক্টিভ লার্নার, ঠিক আছে? শিশুরা কি? শিশুরা হচ্ছে অ্যাক্টিভ লার্নার।
পিঁয়াজে বারবার বলছে যে শিশুরা হচ্ছে অ্যাক্টিভ লার্নার, অর্থাৎ শিশুরা সবসময় সক্রিয়ভাবে শেখে। চিলড্রেন আর অ্যাক্টিভ বিল্ডার্স অফ নলেজ, শিশুরা কি করে সক্রিয়ভাবে তাদের জ্ঞানকে কি করে তৈরি করে, বিল্ড আপ করে, অর্জন করে। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ শিশুরা নিজেদের জ্ঞান নিজেরাই তৈরি করে, শিশুরা নিজেদের জ্ঞান নিজেরাই তৈরি করে। ছোট শিশু বিজ্ঞানীর মতো, এটা ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে, চিলড্রেন আর লিটল সায়েন্টিস্ট। তাহলে কোন মনোবিজ্ঞানী শিশুদেরকে লিটল সায়েন্টিস্ট বলেছেন? তাহলে আনসার হবে কি পিঁয়াজে, মনে থাকবে। তাহলে পিঁয়াজে কি বলেছেন, পিঁয়াজে শিশুদেরকে লিটল সায়েন্টিস্ট বলেছেন। যে ক্ষেত্রে ভাইগটস্কি কি বলেছেন, শিশুরা হচ্ছে লিটল ফিলোসোফার, মানে দার্শনিক। ভাইগটস্কি বলেছেন। ঠিক আছে, যেখানে পিঁয়াজে শিশুদেরকে লিটল সায়েন্টিস্ট বলেছেন। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে পিঁয়াজের মতে শিশুদের জ্ঞান কিন্তু জন্মগত নয়। শিশুরা পরিবেশের সাথে পারস্পরিক প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে এবং জ্ঞানকে নির্মাণ করে। শিশু কখনো জ্ঞান জন্মসূত্রে পেয়ে থাকে না। শিশুদের কাছে শেখা মানেই হচ্ছে সমস্যার সমাধান, অর্থাৎ শিশুরা বিভিন্ন প্রবলেম সলভিং এর মাধ্যমে তারা কিন্তু জ্ঞান অর্জন করে। এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, বারবার বলছি, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। শিশুরা জ্ঞান অর্জন করে কিসের মাধ্যমে? প্রবলেম সলভিং এর মাধ্যমে। শিশুদের চিন্তা বড়দের থেকে আলাদা। পিয়াজে বলছেন শিশুদের চিন্তা বড়দের থেকে আলাদা কোয়ালিটিভলি, মানে গুণগতভাবে আলাদা। অর্থাৎ শিশুদের চিন্তা করার মানে দিক আলাদা, শিশুদের ভাবনার মানে দিক আলাদা, সমস্ত কিছু গুণগত। শিশুদের চিন্তা বড়দের থেকে গুণগতভাবে আলাদা, নট পরিমাণগত। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট হচ্ছে শিশুদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে তিনি বায়োলজিক্যাল ম্যাচুরেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখিয়েছেন। অর্থাৎ ম্যাচুরেশন মানে কি? পরিণমন। ম্যাচুরেশন কথার অর্থ হচ্ছে পরিণমন। অর্থাৎ আমরা পরিণমন বলতে কি বোঝাই? শিশুদের যে আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেগুলো ঠিকঠাক ডেভেলপমেন্ট হবে, শিশুরা সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারবে না। তাই শিশুর জ্ঞান অর্জনের ক্ষেত্রে বায়োলজিক্যাল ম্যাচুরেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখিয়েছেন। ঠিক আছে, এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে। চলো পরের প্রশ্ন দেখো। বলছেন পিঁয়াজের তথ্য অনুযায়ী নিচের কোনটি প্রজ্ঞামূলক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না? কোনটি ভূমিকা রাখে না? অ্যাক্টিভিটি, এই যে বললাম শিশুরা হচ্ছে অ্যাক্টিভ লার্নার, অবশ্যই হবে। এক্সপিরিয়েন্স উইথ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই যে আমাদের যে বহির্বিশ্ব রয়েছে, আমাদের যে পারপার্শ্বিক অবস্থা রয়েছে, তার সঙ্গে কি, তার সঙ্গে হচ্ছে একটা অভিজ্ঞতা। ঠিক আছে, পারস্পরিক অভিজ্ঞতা। 3 নম্বর হচ্ছে কন্ডিশনিং, আর 4 নম্বর বলছে কি ম্যাচুরেশন। তাহলে কি হবে আনসার? এখানে সঠিক আনসার হবে আমাদের অপশন নাম্বার সি, কন্ডিশনিং। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? এখানে সঠিক আনসার হবে আমাদের কন্ডিশনিং। ওকে, মনে থাকবে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, কন্ডিশনিং। কারণ কন্ডিশনিং এর মানে কথা কে বলেছেন? কন্ডিশনিং এর কথা বলেছেন আমরা জানি যে তোমার প্যাভলভ বলেছেন, স্কিনার বলেছেন, এরা যারা আচরণবাদী মনোবিজ্ঞানী ছিলেন, তারা কিন্তু কন্ডিশনিং এর কথা বলেছেন। কিন্তু পিঁয়াজে যে যার কথা বলেছেন, অ্যাক্টিভিটির কথা বলেছেন, এক্সপিরিয়েন্স উইথ দ্য ফিজিক্যাল ওয়ার্ডের কথা বলেছেন, ম্যাচুরেশনের কথা বলেছেন, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। দেখো, পিঁয়াজের তথ্য অনুযায়ী প্রজ্ঞামূলক বিকাশের 4টি উপাদানের কথা বলেছেন। কটি উপাদান? 4টি। এক হচ্ছে কি ম্যাচুরেশন, যেটা আমি বললাম। পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে, এইগুলো ডিটেলসে প্রশ্ন আসে না, শুধুমাত্র এই যে মেন পয়েন্টগুলো মনে রাখবে। ঠিক আছে, তাহলে ম্যাচুরেশনের কথা বলেছেন পিঁয়াজে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে অ্যাক্টিভিটির কথা, মানে শিশুরা হচ্ছে অ্যাক্টিভ লার্নার। শিশুরা নিজেরা কাজের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে, পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে। অর্থাৎ শিশুরা হচ্ছে অ্যাক্টিভ লার্নার, অর্থাৎ শিশুরা অ্যাক্টিভ এখানে। তারপর চলে আসি সামাজিক ইন্টারাকশন বা সোশ্যাল এক্সপোজার। ঠিক আছে, এটা মনে রাখবে যে শিশুদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিশুরা কিন্তু সমাজের সাথে বিভিন্ন পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে রাখে। ঠিক আছে, তারপর বলছে ভারসাম্যহীনতা এবং ভারসাম্য। পিঁয়াজে কি বলেছেন যে ইকুইলিব্রেশনের কথা বলেছেন। অর্থাৎ ইকুইলিব্রেশন মানে কি, যখন শিশুরা কোনো জ্ঞান অর্জন করে, দুটি জিনিস হতে পারে, একটা হচ্ছে কি অ্যাসিমিলেশন হতে পারে, আর একটা অ্যাকোমোডেশন হতে পারে। প্রথম ক্লাস আমি এই দুটো বুঝিয়ে দিয়েছি। অ্যাসিমিলেশন মানে কোনো একটা জ্ঞান অর্জন করলো, তার পূর্ব জ্ঞানের সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো একটা নতুন সিদ্ধান্ত নিল, এটাকে বলছে অ্যাসিমিলেশন। আর অ্যাকিমেডিশন মানে যখন কোনো শিশু নতুন একটা জ্ঞান অর্জন করলো, তার পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে তার নতুন জ্ঞানকে কিছুটা পরিবর্তন করলো, সেটাকে বলবো আমরা অ্যাকোমোডেশন। তাহলে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মধ্যে যখন ভারসাম্য বজায় থাকবে, সেটাকে আমরা কি বলবো? ইকুইলিব্রেশন। আর যখন ভারসাম্য বজায় থাকবে না, সেটাকে আমরা বলবো ডিস ইকুইলিব্রেশন। মনে থাকবে।
দেখো পিঁয়াজে কি বলছেন, পিঁয়াজে বলছেন শিশুর ওপরে জোর করে জ্ঞান চাপিয়ে দেওয়া উচিত নয়, তাকে সমস্যার সমাধানের সুযোগ দিতে হবে এবং শেখা হবে ক্রিয়ামূলক অর্থাৎ সক্রিয়তা ভিত্তিকমূলক। অর্থাৎ শিশুদেরকে আমরা জোর করে চাপিয়ে দেব না, শিশুদেরকে একটা সুযোগ করে দিতে হবে যাতে তারা তাদের যে প্রবলেম সেই প্রবলেমটা তারা সমাধান করার একটা সুযোগ পায়, স্কোপ পায়, যার ফলে তারা অ্যাক্টিভ লার্নার হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। নেক্সট কোশ্চেন বলছে পিয়াজের থিওরি অনুযায়ী কোন ধাপে শিশু কনজারভেশন এবং ক্লাসিফিকেশন দক্ষতা অর্জন করে। প্রথম যে দুটো ক্লাস করেছি সেখানে কনজারভেশন কি, ক্লাসিফিকেশন কি, সব কিছু আমি বলে দিয়েছি। তাহলে এর আনসার কি হবে, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল, কংক্রিট আর ফর্মাল। তো এটা সঠিক আনসার হবে কি কংক্রিট অপারেশনাল স্টেজ। ঠিক আছে, বারবার একই জিনিস বলছি না। কনজারভেশন কি আর ক্লাসিফিকেশন মানে কি বলতো, ক্লাসিফিকেশন মানে হচ্ছে ধরো কোনগুলো আয়তকার জিনিস, কোনগুলো বর্গাকার জিনিস, কোনগুলো ত্রিভুজাকার জিনিস, সেগুলো কোনটা ছোট কোনটা বড়, এগুলো কি করতে পারবে, মানে তোমার মানে কি বলবো তোমার আলাদা করতে বলা। ঠিক আছে, মানে একই গ্রুপে ভাগ করা, ক্লাসিফিকেশন করা। বাচ্চারা কিন্তু কংক্রিট অপারেশনাল স্টেজে গিয়ে কিন্তু সেগুলোকে আলাদা করতে পারে। নেক্সট দেখো, পিঁয়াজের থিওরিতে শিক্ষাগত প্রয়োগের সাথে কোনটি মেলে না, অর্থাৎ পিঁয়াজের থিওরির সাথে কোনটা মেলে না। বলছে উপযুক্ত পুরস্কার ও শাস্তির ব্যবহার, শিশুর শেখার প্রস্তুতির প্রতি সংবেদনশীলতা, ব্যক্তিগত পার্থক্যকে স্বীকার করা, আর শিক্ষা হবে কি, শিক্ষা হবে ডিসকভারি অফ লার্নিং বা শিক্ষণ হবে আবিষ্কারমূলক। তাহলে কি হবে আনসার, এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, উপযুক্ত পুরস্কার এবং শাস্তি। তাহলে পুরস্কার এবং শাস্তির কথা কে বলেছেন, যারা আচরণবাদী, যারা হচ্ছে আচরণবাদী তারা কিন্তু পুরস্কার ও শাস্তির কথা বলেছেন, যেমন স্কিনার। আর এছাড়াও যে বাকি তিনটে অপশন রয়েছে, শিশু শেখার ক্ষেত্রে একজন শিক্ষককে বলো বা একজন গার্জিয়ানকে অনেক বেশি সংবেদনশীল হতে হবে, নমনীয় হতে হবে। শিশুর ব্যক্তিগত পার্থক্যকে স্বীকার করতে হবে। কারণটা কি, কারণ প্রত্যেকটা শিশুর শেখার ক্ষমতা ধরন সবকিছু আলাদা আলাদা। এবং কি হবে, শেখা হবে কি ডিসকভারি অফ লার্নিং, অর্থাৎ শিশুরা নিজেদের জ্ঞান নিজেরাই কিন্তু তারা আবিষ্কার করবে। এছাড়া পিঁয়াজে কি বলছেন, পিঁয়াজে আরো কিছু ধারণা দিয়েছেন, শিশু নিজে আবিষ্কার করে শেখে তাই এটাকে ডিসকভারি অফ লার্নিং বলা হয়। শিক্ষকের উচিত শিশুর রেডিনেস বা শেখার প্রস্তুতি বুঝে নেওয়া। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম যে রেডিনেস অর্থাৎ কি প্রস্তুতি, শিশুদের শেখার ক্ষেত্রে শিশুদের প্রস্তুতির ওপরে পিঁয়াজে কিন্তু গুরুত্ব দিয়েছেন। এছাড়াও ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ওপর গুরুত্ব দিয়েছেন। আর রিওয়ার্ড এবং পানিশমেন্টের ওপরে গুরুত্ব দিয়েছেন কে, ভিএফ স্কিনার, অর্থাৎ আচরণবাদী স্কিনার কিন্তু এর ওপরে গুরুত্ব দিয়েছেন। নেক্সট দেখো, পিঁয়াজের থিওরি অনুযায়ী শিশুদের চিন্তা বড়দের তুলনায় কেমন, একটু আগেই বলে দিলাম। তাহলে শিশুদের যে চিন্তা বড়দের তুলনায় কেমন হবে, গুণগতভাবে ভিন্ন, মাত্রাগতভাবে ভিন্ন, কম, বেশি। কি হবে আনসার, এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, গুণগতভাবে ভিন্ন। ওকে, দেখো এখানে ব্যাখ্যা হিসেবে কি বলা হয়েছে, শিশুদের চিন্তা শুধু কম বা বেশি নয়, বরং বড়দের থেকে তারা ভিন্ন ধরনের, কোয়ালিটিভলি ডিফারেন্ট, মানে গুণগতভাবে তাদের মানে চিন্তা ভাবনা আলাদা। শিশুদের চিন্তার ধরন আলাদা, শিশুদের যুক্তি ধারণা বোঝার পদ্ধতি বড়দের মতো নয়। শিশু মনে করে যে সূর্য তার সাথে চলছে, কিন্তু বড়রা সেটা মনে করে না। আমরা যখন রাত্রে হাঁটি তখন একবারও কি বলি আমাদের সঙ্গে চাঁদটাও হেঁটে চলে আসছে, কিন্তু একটা ছোট্ট বাচ্চা সে বলে যে দেখো বাবা আমার সঙ্গে চাঁদটাও কিন্তু হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে। বলে তো বাচ্চারা, হ্যাঁ এটা গুণগত মান। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, পিঁয়াজের থিওরি অনুযায়ী নিচের কোনটি প্রজ্ঞামূলক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি অবশ্যই রাখে, এক্সপ্লোরেশন, ল্যাঙ্গুয়েজ আর বায়োলজিক্যাল ম্যাচুরেশন। তাহলে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার সি, ল্যাঙ্গুয়েজ। এই প্রশ্নটা এসেছিল টেট
2014 সালে। মানে একই প্রশ্ন নয়, এই কনসেপ্টের ওপরই প্রশ্নটা এসেছিল, ল্যাঙ্গুয়েজ। তাহলে পিঁয়াজে শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে বা শিশুর কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভাষা বা ল্যাঙ্গুয়েজের গুরুত্ব তেমনভাবে দেননি। তাহলে ল্যাঙ্গুয়েজের গুরুত্ব কে দিয়েছেন? ল্যাঙ্গুয়েজের গুরুত্ব দিয়েছেন ভাইগটস্কি, মনে রাখতে হবে। পিঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের উপাদানগুলো হচ্ছে কি? বায়োলজিক্যাল ম্যাচুরেশন, অ্যাক্টিভিটি, এক্সপিরিয়েন্স বা এক্সপ্লোরেশন, সোশ্যাল ইন্টারাকশন বা ইকুইলিব্রেশন। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর পিঁয়াজে ভাষাকে প্রধান কারণ হিসেবে দেখেনি, বরং তিনি বলেছেন চিন্তা আগে আসে পরে ভাষা। এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসে, পিঁয়াজের মতে চিন্তা ভাষার ওপরে প্রভাব ফেলে। কি বললাম? পিঁয়াজের মতে চিন্তা ভাষার ওপরে প্রভাব ফেলে, কিন্তু ভাইগটস্কির মতে ভাষা চিন্তার ওপরে প্রভাব ফেলে। বুঝতে পেরেছো? অর্থাৎ পিঁয়াজের মতে চিন্তা হচ্ছে আগে আর ভাষা হচ্ছে পরে, কিন্তু ভাইগটস্কির মতে ভাষা হচ্ছে আগে আর চিন্তা হচ্ছে পরে। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এই ভাষার উপরে গুরুত্ব দিচ্ছেন কে? ভাইগটস্কি। নেক্সট কোশ্চেন, পিঁয়াজের তথ্য অনুসারে কোন ধাপে বিমূর্ত বা যৌক্তিক চিন্তা করতে সক্ষম? তাহলে কি বললাম? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে বিমূর্ত চিন্তা বা বিমূর্ত যৌক্তিক চিন্তা করতে সক্ষম শিশুরা সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল আর ফর্মাল অপারেশনাল। কি হবে অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হবে ফর্মাল অপারেশনাল। কারণ শিশুরা যখন ফর্মাল অপারেশনাল স্টেজে যাবে তখন শিশুরা বিমূর্ত চিন্তা করতে পারবে। ঠিক আছে, দেখো বিমূর্ত চিন্তা করার যে পর্যায় সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। এটা হচ্ছে 11 বছর বা তার ঊর্ধ্বে। এটা সাধারণত কিশোর কিশোরীদের মধ্যে দেখা যায়। এই স্তরে কি কি বৈশিষ্ট্য? এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম হচ্ছে বিমূর্ত চিন্তা করা। এই যে হেডলাইন, এই হেডলাইনগুলো মনে রাখো তাহলে হবে, বিমূর্ত চিন্তা করা। তারপর বলছে কি হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং, এটা নিয়ে অনেকবার কিন্তু আমি প্রথম বা দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি। 3 নম্বর বলছে প্রবলেম সলভিং। ঠিক আছে, আর এই প্রবলেম সলভিং এর ধাপগুলো কি কি? প্রথমে শিশুরা প্রবলেমকে, কি ধরনের প্রবলেম সেটা সংজ্ঞা নির্ধারণ করবে। তারপরে কি বলছে? ফর্মুলেটিং হাইপোথিসিস, তারপরে সেই সমস্যার সমাধানের জন্য সম্ভাব্য কিছু ভাববে। তারপরে কি বলছে? টেস্টিং হাইপোথিসিস, তার সম্ভাবনাগুলোকে সে পরীক্ষা করবে। আর 4 নাম্বার হচ্ছে কনক্লুশন মানে সিদ্ধান্ত নেবে। এই স্তরে শিশুরা ইন্ডাকটিভ রিজনিং, ডিডাকটিভ রিজনিং, আরোহী চিন্তন অবরোহী চিন্তন করতে পারে। ঠিক আছে, যেমন দেখো একটা শিশুকে যদি বলা হয় যে ক্লাসে রাম রাম শ্যামের থেকে বড়, শ্যাম যদুর থেকে বড়, যদু রামের থেকে বড়, তাহলে বলো তো কে বড়? রাম শ্যাম যদুকে উঠে দাঁড়াতে বলা হলো, তারপর উঠে দাঁড়িয়ে বললো যে যদু বড়। বাচ্চারা কিন্তু এটা বলতে পারবে কংক্রিট অপারেশন স্টেজে। কিন্তু বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে ক ক্ষয়ের থেকে বড়, গ ক্ষয়ের থেকে বড়, আবার ঘ কয়ের থেকে বড়, তাহলে বলো তো সব থেকে ছোট কে? এটা কিন্তু বাচ্চারা বলতে পারবে না, কারণ এটা বিমূর্ত ধারণা। তাহলে বাচ্চারা মূর্ত ধারণা করতে পারবে কংক্রিটে, আর বিমূর্ত ধারণা করতে পারবে ফর্ম্যালে। ঠিক আছে, তাহলে ফর্মাল অপারেশনাল স্টেজে কি কি বৈশিষ্ট্য পেলাম? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং পেলাম, হাইপোথেটিক্যাল থিঙ্কিং পেলাম, ডিডাকটিভ থিঙ্কিং পেলাম, আর সায়েন্টিফিক প্রবলেম সলভিং পেলাম। তাহলে এগুলো কিন্তু ভালো করে মনে রাখো। চলো, তাহলে এবার আমরা 27 নাম্বার কোশ্চেনটা দেখে নিব। ঠিক আছে, দেখো কি বলছে। বলছে পিঁয়াজের থিওরি অনুযায়ী অন্যদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিকে শুধু নিজের দৃষ্টিকোণ থেকে দেখার প্রবণতাকে কি বলা হয়? এটা প্রশ্নটা এসেছিল তোমাদের টেট 2023-এ। ঠিক আছে, 2023-এ পরীক্ষা এসেছিল। হয়তো প্রশ্নটা এটা আসেনি, হয়তো প্রশ্নটার ধরনটা একটু চেঞ্জ ছিল, কিন্তু এইটাই। ঠিক আছে, এটাকে কি বলা হয়? অ্যাডাপ্টেশন, ইগোসেন্ট্রিজম, অ্যানিমিজম আর ইকুইলিব্রেশন। তাহলে কি বলা হয়? এটা বলা হয় ইগোসেন্ট্রিজম, মানে আত্মকেন্দ্রিকতা। আত্মকেন্দ্রিকতা বলতে কি বোঝায়? আত্মকেন্দ্রিকতা বলতে বোঝাচ্ছে যে শিশুরা ভাবে যে আমি যেটা ভাবছি সেটা সারা দুনিয়া সেটা ভাবে, মানে অন্যের মতামতকে সে প্রাধান্য দেয় না, সে নিজে যেটা ভাববে সেটাই হবে। এটাকে বলছে ইগোসেন্ট্রিজম। এটা কোন স্তরে দেখা যায় আমরা একটু দেখে নিব। দেখো, ইগোসেন্ট্রিজম হলো এমন একটি বৈশিষ্ট্য যেখানে শিশু অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারে না, সবকিছু সে নিজের দৃষ্টিভঙ্গিতে দেখে। এটা সাধারণত আমরা প্রি অপারেশনাল স্টেজে দেখতে পাবো, দেখতে পাবো। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাও পরীক্ষার জন্য। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে পিঁয়াজের থিওরি অনুযায়ী কোন ধাপে শিশুদের চিন্তা ভাবনা কেবল কংক্রিট বা বাস্তব জিনিসের উপর সীমাবদ্ধ থাকে, বিমূর্ত জিনিসের উপর নয়? মানে প্রশ্নটা দেখি বুঝতে পারছো, তারা শুধুমাত্র বাস্তব জিনিসটাকে বুঝতে পারে, বিমূর্ত জিনিস বুঝতে পারে না। কোন স্তরে?
সেন্সরি মোটর, পোস্ট কনভেনশনাল, কংক্রিট আর ফর্মাল। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, কংক্রিট অপারেশনাল স্টেজ। নেক্সট কোশ্চেন দেখো, পিয়াজের থিওরি অনুযায়ী অভিযোজন বা অ্যাডাপ্টেশনের অংশগুলি কি কি? আমরা জানি অ্যাডাপ্টেশনের দুটি অংশ রয়েছে, এর আগের ক্লাসও পড়েছিলাম, সেগুলো আমরা কি কি দেখে নিব। একটা বলছে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, স্ক্যাফোল্ডিং আর কন্ডিশনিং। তাহলে কি হবে? আমরা জানি যে অভিযোজনের দুটি পার্ট, একটা হচ্ছে কি অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। তাহলে অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? এগুলো কিন্তু ডিটেলসে পড়িয়েছি তোমাদের, ঠিক আছে? দেখো, বলছে পিয়াজের থিওরি অনুযায়ী শিশু কখন অর্থপূর্ণভাবে শিখবে? কখন একটা শিশু মিনিংফুল ভাবে লার্ন করতে পারবে? উদ্দীপনা ও প্রতিক্রিয়া, উদ্দীপক এবং প্রতিক্রিয়া কখনো পিয়াজে বলেনি। তাহলে উদ্দীপক ও প্রতিক্রিয়ার কথা কে বলেছেন? এরা যারা আচরণবাদী তারা বলেছেন। পুরস্কার শাস্তি আচরণবাদীরা বলেছেন। যখন বড়রা নিয়ন্ত্রণ নেয় এবং ব্যাখ্যা দেয়, মানে যখন বড়রা শিশুদেরকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে এবং সেই জিনিসটাকে ব্যাখ্যা করে বলবে। অপশন নাম্বার ডি বলছে শিশুরা স্ব উদ্যোগী মানে শিশুরা যখন নিজেরাই শিখবে, নিজেদের জ্ঞান যখন নিজেরাই আবিষ্কার করবে, তখন তারা কিন্তু অর্থপূর্ণভাবে শিখবে। এই কথাটি বলেছেন পেঁয়াজে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, ঠিক আছে? দেখো, এখানে বলছে শিশুরা অ্যাক্টিভ লার্নার, অর্থাৎ শিশুরা নিজেদেরই শিক্ষা গ্রহণ করে, ঠিক আছে? তাই শিশুদের শিক্ষণটাকে বলা হয় ডিসকভারি অফ লার্নিং। তো নেক্সট কোশ্চেন দেখো, বলছে পিয়াজের থিওরি অনুযায়ী স্তরের ক্রম সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক নয়? বলছে নিচের কোনটি সঠিক নয়? অপশন এ, প্রজ্ঞা বিকাশের পরিবর্তনের সব দিক সমন্বিতভাবে ঘটে এবং একই ধারা অনুসরণ করে। মানে কি বলতে চাইছে যে আমাদের যে প্রজ্ঞামূলক বিকাশের যে চারটি ধাপ রয়েছে, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ আর ফর্মাল অপারেশন স্টেজ, প্রত্যেকটি ধাপ কিন্তু সমন্বিত মানে ইন্টিগ্রেটেড ম্যানারে ঘটে এবং একটি ধাপ আর একটি ধাপকে অনুসরণ করে। অবশ্যই কারেক্ট। 2 নম্বর বলছে একটি ধাপ এড়িয়ে অন্য ধাপ যাওয়া সম্ভব। এটা কি সম্ভব কখনো? বলো, এটা কি সম্ভব? প্রি অপারেশনালকে আমি না করে আমি কংক্রিটে চলে গেলাম, এটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। সমস্ত ধাপ একটি নির্দিষ্ট ক্রমে ঘটে, ঠিক। ধাপগুলো সার্বজনীন, প্রতিটি শিশুর ক্ষেত্রে প্রযোজ্য, এটাও ঠিক। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ওকে, দেখো এখানে সুন্দর করে কিন্তু এখানে ডিটেলসে লেখা আছে, তোমরা একটু পড়ে নেবে। 32 নম্বর কোশ্চেন বলছে পিয়াজের তথ্যে একটি প্রধান সমালোচনা হলো শিশুদের সক্রিয়তা প্রধান হিসেবে বিবেচনা করা। আমরা বারবার করে দেখেছি পিয়াজে কিন্তু তার থিওরিতে বলেছেন শিশুরা হচ্ছে সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করে, অর্থাৎ শিশুদের যে সক্রিয়তা সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সমালোচনা করেছেন বিভিন্ন মনোবিজ্ঞানীরা। কারণটা কি? কারণ শিশুর যে তথ্যের প্যাসিভ গ্রহণের মাধ্যমে শেখে, এটা ভুল। এটা ভুল, কারণ শিশুরা সবসময় অ্যাক্টিভের মাধ্যমে শেখে। শিশুরা সবসময় অ্যাক্টিভের মাধ্যমে শেখে, নট প্যাসিভ। তাহলে এটা ভুল। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন এ সত্য আর হচ্ছে মিথ্যা, ঠিক আছে? ঠিক আছে, চলো নেক্সট দেখো। এখানে ডিটেলসে তোমাদের বোঝার জন্য আমি লিখে দিয়েছি, একটু পড়ে নেবে তোমরা। চলো নেক্সট দেখো, 33 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো হয়েছে? সেন্সরি মোটর স্টেজ, অ্যাপ্লিকেশন অফ দ্য লজিক টু কংক্রিট প্রবলেম। না, সেন্সরি মোটর স্টেজের সঙ্গে তো এটা যাবে না, তারা কখনো লজিক্যালি ভাবতে পারে না। প্রি অপারেশনাল স্টেজ, রিভার্সিবিলিটি অ্যান্ড ডিসেন্ট্রেশন। না, রিভার্সিবিলিটি এবং ডিসেন্ট্রেশন দেখা যায় কংক্রিট অপারেশনাল স্টেজে। কংক্রিট অপারেশনাল স্টেজ, অবজেক্ট পার্মানেন্স এবং অ্যানিমিস্টিক থিঙ্কিং। না, অবজেক্ট পার্মানেন্স দেখা যায় আমাদের কোন স্তরে বলতো? অবজেক্ট পার্মানেন্স দেখতে পাবো আমরা সেন্সরি মোটর স্টেজে। আর ফর্মাল অপারেশনাল স্টেজে দেখতে পাবো আমরা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। দেখো সুন্দর করে লেখা আছে কোন ধাপে কি কি দেখতে পাবো আমরা, সুন্দর করে লেখা আছে দেখো। সেন্সরি মোটর স্টেজে অবজেক্ট পার্মানেন্স, প্রি অপারেশনে ইগোসেন্ট্রিজম, অ্যানিমিজম, সেন্ট্রিজম, সব কিন্তু ডিটেলসে লেখা আছে। এইগুলো পড়ে মনে রাখবে, ঠিক আছে? একদম এ থেকে জেড পর্যন্ত পুরো কমপ্লিট নোটস এবং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 96473000
217। আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1ম তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। চলো নেক্সট দেখো, পেঁয়াজের শিখন প্রক্রিয়ায় কোন বিষয়ে গুরুত্ব দিয়েছেন? তাহলে পেঁয়াজে তার শিখন প্রক্রিয়ায় কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন? রেডিনেস টু লার্ন, এই যে বারবার বলছি, শিশুদের শেখার ক্ষেত্রে অবশ্যই প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। নেগেটিভ রিনফোর্সমেন্ট, তারপর হচ্ছে কম্পিটিটিভ ফিলিংস, ফাংশনাল ফিক্সনেস। তাহলে এখানে কি হবে? এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। তাহলে কি হবে অ্যান্সার? রেডিনেস টু লার্নিং। তাহলে পেঁয়াজে তার শিখন প্রক্রিয়া শিশুদের প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি সঠিকভাবে মেলানো হয়েছে? সেন্সারি মোটর স্টেজ, মেক বিলিভ প্লে। না, দেখো মেক বিলিভ প্লে এটা কিন্তু প্রি অপারেশনাল স্টেজ দেখতে পাওয়া যায়। ওই যে বলেছিলাম না যে মানে মিছিমিছি খেলা করা, মনে পড়ছে? যে তো ধরো একটা কোনো কাঠিকে তারা তলোয়ার হিসেবে ব্যবহার করছে, পুতুলকে মানুষ হিসেবে ব্যবহার করছে, এটা। 2 নম্বর প্রি অপারেশনাল স্টেজ অবজেক্ট পারমানেন্স। অবজেক্ট পারমানেন্স হচ্ছে সেন্সারি মোটর। কংক্রিট অপারেশনাল, মেন্টালি রিভার্সিং অ্যান্ড অ্যাকশন। অবশ্যই তারা কিন্তু কংক্রিট অপারেশনাল স্টেজে কিন্তু রিভার্সিং করতে পারে। 2+2=4 যেমন বলতে পারে, 4 থেকে 2 বিয়োগ করলে 2, এটাও তারা বলতে পারে। আর ফর্মাল অপারেশনাল ইগোসেন্ট্রিজম হবে না। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট 36 নম্বর, 4 বছরের রিয়া লম্বা ও চওড়া পাত্রের উচ্চতা ও প্রস্থ একেবারে বিচার করতে পারে না, তার কারণটা কি? কারণ তো পারবে না তো, কারণ যার বয়স 2 থেকে 7 বছর মানে সে প্রি অপারেশনাল স্টেজে রয়েছে, তার মধ্যে তো কনজারভেশনের কনসেপ্ট আসেনি। কনজারভেশনের কনসেপ্ট আছে কত? 7 থেকে 11 মধ্যে। কারণটা কি? কারণটা সে হচ্ছে কি, কারণ সে প্রি অপারেশনাল স্টেজের মধ্যে রয়েছে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, বলছে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের কোন ধারণাটি শেখানো উচিত? 3 থেকে 6 মানে হচ্ছে প্রি অপারেশনাল। প্রি অপারেশনাল কি হবে? কনজারভেশন, এটা তো কংক্রিট হবে। সেরিয়েশন কংক্রিট হবে। তারপর হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন আর লজিক্যাল, এটা কংক্রিট হবে। আর সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হবে কি? প্রি অপারেশনাল স্টেজ। তাহলে অপশন নাম্বার 3 হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, পেঁয়াজের মানসিক ধারণা বোঝাতে কোন টার্মটিকে ব্যবহার করেছেন? স্ক্যাফোল্ডিং, অবজেক্ট পার্মানেন্স, তারপর স্কিমা আর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে মানসিক প্রক্রিয়া বোঝাতে তিনি স্কিমাকে ব্যবহার করেছেন। নেক্সট কোশ্চেন, কোন পর্যায়ে শিশু পাস্ট প্রেজেন্ট ফিউচার সম্পর্কে ধারণা থাকে? এটা 2023 সালের সিটেটের প্রশ্ন, ঠিক আছে? 2023 সিটেটের প্রশ্ন এটা। আবার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ভালো করে পড়ে যাও। বলছে কোন পর্যায়ে শিশু পাস্ট প্রেজেন্ট ফিউচার সম্পর্কে ধারণা দিতে পারে? সেন্সারি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট, ফর্মাল। সঠিক আনসার অপশন নাম্বার 3, কংক্রিট অপারেশনাল স্টেজ। নেক্সট বলছে, চিন্তার মূল গঠনকে পেঁয়াজে কি বলেছেন? রিফ্লেক্স, স্কিমা, কোড আর কনসেপ্ট। সঠিক আনসার কি হবে? স্কিমা। তাহলে চিন্তার মূল গঠনকে পেঁয়াজে কি বলেছেন? স্কিমা বলেছেন। বলছে পেঁয়াজের শিশুদের চিন্তার মূল গঠন বা মানসিক কাঠামোকে বোঝাতে স্কিমা শব্দটি ব্যবহার করেছেন। স্কিমা কি? স্কিমা হচ্ছে মনের মধ্যে তৈরি হওয়া ধারণা বা মানসিক কাঠামো। স্কিমা পরিবর্তন ঘটে দুই ভাগে, একটা অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মাধ্যমে, ঠিক আছে? আর এই স্কিমা গঠনের কথা প্রথম কে বলেছেন? বার্টলেট। কি বলছে? স্কিমা কথাটি প্রথম ব্যবহার করছেন কে? মনোবিজ্ঞানী বার্টলে। এটা কিন্তু ভালো করে মনে রেখো, এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। এখানে আরো 20টা প্রশ্ন আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আরো আলোচনা করব। এমসিকিউ এর মাধ্যমে পুরো থিওরি তোমাদের কমপ্লিট করাচ্ছি। একদম ভালো করে রিভিশন করে যাও, দেখবে পরীক্ষা এগুলোই কিন্তু পরীক্ষা আসছে, ঠিক আছে?